স্বাধীনতার বেশ কয়েক দশক পেরিয়ে গেছে, তবুও সমাজের অনেক রীতিনীতি তখনও ছিল অটুট। ভালোবাসার মতো একটি ব্যক্তিগত অনুভূতিও বাধা পড়ত সামাজিক বেড়াজালে। সেই সময় একটি অপ্রত্যাশিত চিঠি, একটি নিষিদ্ধ আকর্ষণ। ৯-এর দশকের রক্ষণশীল সমাজে যখন প্রেম ছিল লুকানো এক দীর্ঘশ্বাস, তখন দুটি ভিন্ন পথের মানুষ বাধা পড়েছিল এক না দেখা বন্ধনে। সেই বন্ধন কি সমাজের চোখরাঙানি উপেক্ষা করে টিকে থাকতে পেরেছিল? সেই নিয়েই আজকের উপস্থাপনা, চাপা কান্নায় না বলা এক ভালোবাসার গল্প, যে ফুল না ফুটিতে। রচয়িতা মাননীয় অশোক বেরা মহাশয়। গল্পের সূত্রধর, ভিজুয়ালাইজেশন ও কথকের ভূমিকায় আমি শুভ, অলোকের ভূমিকায় রবিশঙ্কর, স্বাতীর ভূমিকায় তনুশ্রী ও অর্পিতার ভূমিকায় পূর্বা। শুরু হচ্ছে দ্য ফিনিক্সের বিশেষ নিবেদন, হৃদয়ের কথকতা। নীল ব্লাউজ, নীল পেরে সাদা শাড়ি, হাতে একগোছা বই নিয়ে স্বাতী কখন যে রাস্তায় অলোকের অপেক্ষায় দাঁড়িয়েছে, কর্মরত অলোক সেটা খেয়ালই করেনি। পিছন ফিরে চোখাচোখি হতেই, অলোকদা, কাজের ক্ষতি করলাম, একবার এসো এখানে। কেমন যেন চিন্তায় পড়ল অলোক। তাহলে কি পাড়ার সেই ভুল খবর রটনাটা নিয়ে কিছু বলবে? সে তো গতকালই সমাধান হয়ে গিয়েছে। এই ভাবতে ভাবতে কাছে যেতেই স্বাতী বই থেকে বের করে খোলা চিঠিটা দিল অলোককে। তারপর দুজনেই দুজনার দিকে খানিকক্ষণ তাকিয়ে স্বাতী অলোককে বলল, অলোকদা, দেরি হলো, এবার আসি। অলোক ভাবতেই পারেনি পাশের পাড়ার পড়ুয়া মেয়ে স্বাতী তাকে চিঠি দেবে এবং তার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। ভাগ্যিস হাসাহাসি তেমন হয়নি। এটাই মন্দের ভালো, কেননা তখনকার সময়ে ভয়, লোকনিন্দা এসব তো কিছু কেমন ছিলই। মোবাইল তো ছিলই না। ১০ম শ্রেণীর ছাত্রী স্বাতী সিনহা। বাবা শুভেন্দু সিনহা একজন সরকারি চাকুরে। আর্থিক সচ্ছলতা খুব ভালো, ঘর বাড়িও করেছে রুচিসম্মত। 2 ছেলে, 1 মেয়ে নিয়ে শুভেন্দুবাবুর সংসার। মেয়ে স্বাতী ছেলেবেলা থেকেই খুব আদুরে, কিন্তু খুব চনমনে চটপটে, লেখাপড়ায় ভালো। বাবার অফিসিয়াল খাতার কিছু কাজকর্ম স্বাতীর পক্ষে কোনো অসুবিধাই হয়নি। উজ্জ্বল শ্যামবর্ণা মাঝারি গড়নের ওপর জমাট কালো বৈশাখী মেঘের মতো এলো চুলে যখন চোখে মুখে লুকোচুরি পরিস্ফুটিত হয়, তখন মনে হয় বুঝি সেই ত্রেপান্তরের কৃষ্ণকলি। চোখে মুখে যেন কিছু সৃষ্টির প্রত্যাশা, কেমন যেন মুখ না খুলে চোখেতেই হয় কিছু বলা। স্কুল জীবনে স্বাতীর এই বিশেষ পাওনা স্বাতীকে স্পেশাল মনে এক বিশেষ জায়গা করে দেবে, এটা তো স্বাভাবিকই। তাছাড়া কৃষ্ণকলির রূপ, সে তো দেখবে বিশেষ মনি। নিম্নবিত্ত পরিবারের ছেলে অলোক রায়, সুভাষচন্দ্র কলেজের 2য় বর্ষের ছাত্র। খেলাধুলা, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, ম্যাগাজিনের প্রতি তার ঝোঁক স্কুল জীবন থেকেই। বিভিন্ন কালচারাল সোসাইটিতে তার আনাগোনাও আছে। বাস্তববাদী, যুক্তিবাদীও বটে। আর্থিক দিকটা একটু দুর্বল ঠিকই, কিন্তু কেরিয়ার প্রতিষ্ঠার ক্ষেত্রে অলোক একটা বিশেষ নজির। কোনো নারীর কাছ থেকে চিঠি পাওয়া অলোকের জীবনে এটাই প্রথম। ব্যাকুলতা, আকুলতা কেমন যেন তাকে আনমনা করে রেখেছে। সেই আনমনেই অলোক চিঠিটা খুলল। স্বাতী চিঠিতে লিখেছে, সুপ্রিয় অলোকদা, তুমি কখনো আমাকে খাটো করে দেখো না জানি, কখনো খাটো করবেও না এটাও নিশ্চিত। লোক মারফত শুনে ভুলটা ছিল আমারই। তোমার মনের ঝোঁক, নেশা এসব আমার ভালো লাগে। তুমি আরও এগিয়ে চলো, আমি তোমার পাশে আছি। আমি সব রকম সহযোগিতা করব। তোমার জীবন দর্শনে আমি প্রেরণা পাই। বিভিন্ন সোসাইটিতে যদি আমায় সঙ্গী করো, ভালো থাকবো। অপেক্ষায় রইলাম। ইতি, তোমার সাথে। নারী ছলনাময়ী, প্রতারক, বিশ্বাসঘাতক, এইসব নানান কাহিনী গল্প উপন্যাসে পড়েছে অলোক।
কিন্তু বাস্তবে তার ক্রিয়া প্রতিক্রিয়া কখনো অনুভব করেনি। তাই তোমার স্বাতী সম্বোধনটাই অলোককে অনেক কিছু ভাবনার অবকাশ এনে দিয়েছে। এ যেন এক দায়িত্ব পাওয়া। তাই তার হৃদয় মনে এসেছে আলোড়ন। কি করবে অলোক? শখের ভালোবাসায় জড়িয়ে তিল তিল করে গড়ে তোলা একটা কেরিয়ার নিঃশেষ করবে, নাকি স্বাতীকে নিয়ে একটা সম্ভাবনার সাম্রাজ্য গড়ে তুলবে? এই সব চিন্তায় অলোক বিচলিত। কেননা আসল ভালোবাসার স্বরূপ যে চোখের জল, মনের যাতনা। ইচ্ছের সঙ্গে চরিত্র দুটোই হতে হবে যথার্থ, নিস্নিগ্ধ, নিষ্কলঙ্ক। তবেই তো হয় স্বর্গীয় ভালোবাসা। কিন্তু স্বাতী কি পারবে অলোকের সহমতে চলতে, বা স্বর্গীয় ভালোবাসার শর্তগুলির মর্যাদা দিতে? সুন্দরী না হয়েও প্রথম চিঠি দেওয়ার মুহূর্ত স্বাতীর চটপটে চনমনে দুষ্টু লুকোচুরি হাসিতে স্বতঃস্ফূর্ত বিশেষ রূপের একটা আগুন যে খুঁজে পেয়েছে, এটা 100 ভাগই মেনে নিয়েছে অলোক। রূপটা অলোকের পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়। বড়লোকের শিক্ষিতা মেয়ে, খুব ফ্র্যাঙ্ক, বাস্তববাদী, মিশুকে। হয়তো এসবই হয়ে উঠবে অলোকের ভবিষ্যৎ সম্ভাবনা। স্বাতীর স্বরূপের যে অহংকার তা নয়, গুণের কিছু রসদ নিয়েই অলোকের সাথে জীবনটা সুন্দর করতে চাই। কথায় আছে, যে খায় চিনি তাকে জোগায় চিন্তামণি। একদিনে ক্ষণিকের কথা মনের প্রতিফলনে স্বাতী হয়ে উঠল অলোকের চোখের তিলোত্তমা। অলোক স্বাতীর ভালোবাসা পৌঁছে গিয়েছিল উভয়ের মনের মণিকঠায়। বেড়ে গিয়েছিল চিঠির লেনদেনও। উভয়েই প্রকাশ্যে কম কথা বলে, বেশি কথা বলে চিঠিতেই। অলোকের চাকরি নেই, আর্থিক সচ্ছলতা নেই। এসব জানালে স্বাতী জানিয়েছে, তোমার কাছে মূল্যবান সম্পদ যে আছে, ওতেই আমি ভালো থাকব। তারপর আমি তো আছি। স্বর্গীয় প্রেমের শর্তগুলি মেনে নিয়েই স্বাতী অলোককে আরও জানিয়ে দেয়, আমার প্রথম প্রেমের প্রথম ফোঁটা ফুলের গন্ধ আমি তোমাকেই দিলাম। ফুলের ভ্রমর তো তুমি, হ্যাঁ তুমি একা। বাড়িতে একটা রূপার কয়েনকে খুঁজে না পাওয়াকে কেন্দ্র করে আদুরে মেয়ে স্বাতীর লেদার সুটকেসটার দিকে শুভেন্দুবাবুর কেমন যেন নজর পড়ে যায়। স্বাতীর অবর্তমানে সুটকেস খুলতেই বিগত দিনের রাশিকৃত চিঠি দেখে চমকে ওঠে শুভেন্দুবাবু। ডাকযোগে পাঠানো অধিকাংশ চিঠির প্রেরক অলোক রায়ের পরিবর্তে অর্পিতা সামন্ত। অর্পিতা স্বাতীরই বন্ধু, হোস্টেলে থেকে কলকাতায় পড়াশোনা করে। বাড়ির সন্দেহ কাটাতেই অলোককে প্ল্যানটা দিয়েছিল স্বয়ং স্বাতী। কিন্তু মনোচোর ধরা পড়ার পর স্বাতীর ভাগ্যে জুটল বাড়ির চরম ভৎসনা। শুনতে হয় সাবধানবাণী। হাটে হাঁড়ি ভাঙার মতোই স্বাতী অলোকের প্রেম পর্বটাও একরকম পৌঁছে গিয়েছিল বিশেষ বিশেষ মহলে। বড়লোকের মেয়েকে বৌমা করে আনবে, তারপর কাছাকাছি জানাশোনা আত্মীয় হবে। এসব মেনেই নিতে পারে না অলোকের সারা পরিবার। অপরদিকে শুভেন্দুবাবু ভাবতেই পারছে না যে আদুরে মেয়ে বেকার দরিদ্র পরিবারের গিয়ে অসুবিধা ভোগ করুক। উভয় বাড়ির পক্ষ থেকেই যে মেনে নেওয়া অসম্ভব, এটা একরকম জলের মতোই পরিষ্কার। বেসরকারি প্রুফ রিডারের কাজের তাগিদে অলোককে যেতে হয়েছে কলকাতায়। থাকার জন্য নিজস্ব কোয়ার্টারও ভাড়া নিয়েছে অলোক। ঠিকানা হাতে পেতেই স্বাতী অলোককে লিখেছে, তোমার কোয়ার্টারে যাবার নকশাটা আমায় দিও। তোমাকে নিয়ে কত রঙিন স্বপ্ন দেখেছি জানো। তোমার সংস্পর্শে এসে আমি কালচারাল অনুষ্ঠানে কত সম্মান পাচ্ছি। কবিতা, গান, প্রবন্ধ লেখার জন্য বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ আসছে। কটা বলবো তোমায়, বাকি রঙিনটা জানাবো ওখানে গিয়ে, একান্ত সাক্ষাতে, কেমন? এবছর পুজোয় বাবাকে লুকিয়ে বেড়াতে যাব কাছের একটা শহরে। ভালো লজে খানাপিনার খরচ সব আমার একার। ওই ভাবনা জগৎ থেকে প্রোগ্রামটা ভুলে যেও না জানো লক্ষ্মীটি। হ্যাঁ, আর একটা কথা, তুমি গ্রামে এলে ইদানিং সাক্ষাৎই করছো না? লোকনিন্দার ভয় করছো নিশ্চয়ই। তোমার সাথী থাকতে ভয়টাই বা করবে কেন? আমি তোমাকে তোমার ফটো চাইলাম, তুমি দিলে কই? তোমার সাথীর ছবিটাও তো তুমি চাইলে না। যাক,
অভিমান হয়ে থাকলো। কদিন পর পুজোয়, বুঝেছ? দৈনন্দিন নিজের ডিউটি ছাড়াও অলোক ব্যস্ত থাকে খেলাধুলার জগৎ, সাহিত্য, লিটিল ম্যাগাজিন এইসব নিয়ে। দুটি ক্লাবের সদস্যও হয়েছে অলোক। এরই ফাঁকে টাইপস ও হ্যান্ড রপ্ত করেছে। কিন্তু এই সব কাজের মধ্যেও তার সম্ভাবনা বৈচিত্র্যের প্রতীক স্বাতীর চোখ মুখ ইদানিং অলোকের মান সপাটে ভেসে উঠেছে। কখনো উদাসীন হয়ে কল্পনা লোকে মেঘলা দিনে ময়নামতির মাঠে পৌঁছে কৃষ্ণকলির সঙ্গে মিলেমিশে একাকার। কাব্যিক মনে স্বাতীকে তাই লিখেছে, প্রিয় স্বাতী, তুমি কে জানো? তুমি আমার কবিতা, কাব্য, সাহিত্য। তোমার মনে বিশেষ একটা জ্যোতি দেখেই তোমাকে খুব খুব বেশি ভালোবেসে ফেলেছি। তাই আমি তোমার কাছে যেন বন্দী। তুমি তাই আমার চোখে সুন্দরী। তুমি কবিতা, গান লিখো, পড়াশোনা করো। আমি কি চাই জানো স্বাতী? দুজনে দুটি মনে বাস্তবকে উপলব্ধি করব, সবকিছু জানবো, শিখবো। একটা মুক্তমণি দিতে পারে পরম সুখ, পরম আনন্দ। আর এজন্যই চাই একটা সরল সুন্দর মন ও চরিত্র, যা অর্থ দিয়ে কেউ কখনোই কিনতে পারে না, নিজেকে তৈরি করে নিতে হয়। আর কি জানো স্বাতী, ভেজাল জটিল মানসিকতা আমার সহ্য হয় না। যা কিছু সৃষ্টি, নতুনত্ব আমার ভালো লাগে। আর এই সব নিয়েই তো আমার প্রাণ। সেদিন শনিবার। স্বাতীকে নিয়ে নতুন জীবনের ভবিষ্যৎটা নিজের রুমে বসেই ভাবছিল অলোক। হঠাৎই গেটে বাজল কলিং বেল। এ কি স্বাতী, তুমি এখানে কিভাবে এলে? একা নয় গো, সেই বান্ধবী অর্পিতার সঙ্গে গ্রাম থেকে একসঙ্গেই এলাম। ও হোস্টেলে থেকে পড়াশোনা করে। তোমার ঠিকানাটা নকশাটা দেখে পৌঁছে দিয়ে ও কলেজ গেল। যাই হোক, অতিথিকে অন্তত একবার বসতে বলতে পারতে। মেয়েরা মেয়েদের উপর একটু হিংসুটেই হয়, তাই না? যাক, কেমন আছো বলো অলোক? তোমার স্বপ্নের চিঠিটা আমার মনকে ভীষণ নাড়া দিল, তাই চলেই এলাম। রান্না যখন এখনো হয়নি, আজ আমি রান্নাটা করব। ও মা, ইলিশ এনেছো দেখছি। আজ ভাগ্যটা ভালো, তাই না অলোক? আর বলি কি, ভাপা ইলিশ এসব রান্না মেয়েরাই পারে। মিউজিয়াম, সায়েন্স সিটি, জাতীয় গ্রন্থাগার ইত্যাদি বেরিয়ে কোয়ার্টারে ফিরতে একরকম সন্ধ্যাই হয়ে গেল। তুমি বান্ধবী অর্পিতার কাছে যাবে না স্বাতী? তোমার কাছে থাকার জন্যই তো এখানে আসা। রাত্রি খাওয়া সেরে অলোক ভেবেছে সারা রাত দুজনে গল্প করেই কাটিয়ে দেবে। নিজের অঙ্কন ডায়েরির অ্যালবাম এইসব তো দেখাবেই, তারপর আরও কত। অলোককে স্বাতী জানিয়েছিল, তোমার থেকে বেশি পাসের ডিগ্রি আমি চাই না। কথা মতো স্বাতী তাই কলেজে ভর্তিও হয়নি। রাত্রি 12টা বেজে গেছে। গল্প করে এটা সেটা নিয়ে। একটা রুমে একটাই বেড, কেমন যেন মানানসই হবে না, এমনই ভাবছে অলোক। কিন্তু স্বাতী পলকেই দুটি বালিশ পাশাপাশি রেখে পরিপাটি করে বিছানাটা সাজিয়ে লাইট অফ করে জিরো আলোতে পলকের দিকে তাকিয়ে রইল। কি যেন বলবে অলোককে। সময়ের সঙ্গে স্বাতীর চোখ মুখের রঙও পাল্টে যাচ্ছে। দুটি মনে আন্দোলিত হচ্ছে অদ্ভুত এক শিহরণ। প্রাকৃতিক নেশায় উভয়েই যেন মাতাল। তাছাড়া এমনি করে সাথী অলোককে পায়নি কোনোদিন। কত আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পূরণ করবে, আকুলতা ব্যাকুলতার হৃদয়ে প্রশান্তি আনবে, এটাই তো স্বাভাবিক। তাই বেডে শুয়ে সাথী শরীর থেকে আবরণ কেমন যেন হালকা করে নিতে চাইছে। তাহলে কি অলোক এই মায়াবী রাতে উত্তেজনার আগুনে তিল তিল করে গড়ে তোলা এক নিখাদ ভালোবাসার চরিত্র ক্ষণিকের জন্য আগুনেই বিলীন করে দেবে? নাকি স্বর্গীয় ভালোবাসা যে শরীর ভোগ নয়, তার মর্যাদা রাখবে? এমনই ভাবনা ক্রমশই অলোককে বিব্রত করছে। ভাবছে, দুই বাড়ির মতের মিল আজ না হলেও কাল তো হবেই। পূজনীয়দের মনে দুঃখ যন্ত্রণা দিয়ে কী লাভ? রবীন্দ্রনাথের একটি প্রিয় গান, তোমায় নতুন করে পাবো বলে, কে যেন অলোককে
মনে করিয়ে দিল। সোয়াতির অগোছালো শরীর পোশাক দেখে অলোককে তার নীতি থেকে যেন কিছুটা পিছিয়েই আসতে হলো। এছাড়া উপায়ও ছিল না। তাই সোয়াতিকে কাছে টেনে নিয়ে আদর করে 2 গালে 2টি চুম্বন রেখে সোয়াতিকে বলল, লক্ষ্মীটি, দুষ্টুমি করো না। ওঠো ওঠো, একটা কথা বলি, শোনো। রাত্রি শেষে ভোরের টাইগার হিলে মানুষের ঢল নামে। কেন জানো সোয়াতি? নতুন সূর্যের সঙ্গে প্রকৃতির নতুনত্বের স্বরূপ সৌন্দর্যটা দেখার জন্য। তাই একটা সময়ে আমরা উভয়ে যদি এমনই নতুনত্ব অনুভব করি, সেটাই তো স্বর্গীয় আনন্দ, স্বর্গীয় সুখ। সবকিছুর নূতনত্বটা তাই তো হয় মিষ্টি। আগামী মিষ্টি রাতটা বাসি করে লাভ কি? কাল সকালে বরং তোমাকে নিয়ে ময়দানের বইমেলায় বেরিয়ে আসবো। আমার চেনা কিছু প্রকাশনা স্টলে তোমার পরিচিতি করিয়ে দেব, লম্বা আড্ডা দেব। দেখবে তোমার খুব ভালো লাগবে। বিকালে অলোক সোয়াতিকে নিয়ে পৌঁছেছে সোয়াতির বান্ধবীর অর্পিতার হোস্টেলে। অলোক সোয়াতির প্রেমটা জানে অর্পিতা, লুকোচুরির কিছু নেই। এখন থেকে সোয়াতি অর্পিতার এখতিয়ারে। পরশু সোয়াতিকে নিয়ে ও দেশের বাড়িতে যাবে। হোস্টেলের বেডে সন্ধেতেই সোয়াতির চোখ যেন ঘুম ঘুম লাগছে। হাসি হাসি মেজাজে অর্পিতা বলল, হ্যাঁ রে সাথী, সারা রাতে দুষ্টুমি করে গুডগেরিয়ারের ছেলে অলোকের মাথাটা গোলমাল করলি তো? তার রাতটা কেমন কাটলো? শোন অর্পিতা, তুই না। আমি তো ভাবলাম কালীঘাটে অনুষ্ঠান সেরে শহরেই ঘর বাঁধলি। জানিস অর্পিতা, কাজ পাবো বল প্রেমিকটাকে নিয়ে আর পারি না। পরে তোকে বলবো। তাহলে কি নিরামিষই হলো? শোন তবে, আমার মনের এক বিশেষ মুহূর্তে তোমায় নতুন করে পাবো বলে রবি ঠাকুরের গান শোনালো। তবে শোন সাথী, শরীর না দিয়ে যে ভালোবাসা হয় সেটাই তো আসল প্রেম। ভালোবাসা তো কেবল চোখের জলই হয়। তোর কোথাও একটু ভুল হচ্ছে। তুই অলোককে ভুল বুঝিস না, আমি ওকে চিনি। বাড়ি আসার পর সোয়াতির মনটা কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। শরীরটাও সম্ভবত ভালো যাচ্ছে না। বাড়ি আসার পর অলোক সোয়াতিকে অনেক চিঠি দিয়েছে, কিন্তু সোয়াতি একটিরও উত্তর দেয়নি। অলোককে মনের চাহিদা মতো না পেয়ে সোয়াতি তাহলে কি নিজেকে পাল্টে ফেলল? অলোককে তাহলে ও কি চিনতে পারল না? ভাবনার আকাশ থেকে অলোক নিজেই যেন মেনে নিল। হতে পারে, কেননা তার মনের কৃষ্ণকলির বিচরণ যে তমাল বন, মাঠের প্রান্তর মুক্ত আকাশে, সে তো আনমনা উতাল হবেই। শুভেন্দুবাবুর বাড়ির বিশেষ একটা কাজে তদারকির জন্য পাশের গ্রামের শিক্ষিত বিবাহিত অখিলবাবু এসেছেন সোয়াতিদের বাড়ি। থাকেন শুভেন্দুবাবুরই বৈঠকখানার একটা রুমে। তিনি আবার এক সময়ে অলোকের ক্লাসমেট। উভয়ের মধ্যে পরিচিতি, কথাবার্তা ভালোই। রাতের খাওয়া, খাতাপত্রের কাজ সেরে রাত প্রায় 11টায় শয্যা নেবেন। কিন্তু রাতে রুমে একই, এত রাতে সোয়াতি এই রুমে কেন? প্রয়োজনই বা কি? সোয়াতি কি যেন বলতে চায় অখিলবাবুকে। কদিন এসে তিনি তো সোয়াতিকে নিজের বাড়ির বোনের মতোই দেখেছিলেন, কিন্তু আজ তার চোখ মুখের কেমন যেন একটা ইশারা। ঘমার্থক শরীর দেখে অখিলবাবু স্তম্ভিত। এই আসক্তি থেকে বিরতি থাকতে তিনি বুঝিয়ে দেন, কিন্তু সোয়াতির দুষ্টুমি চাতুরির কাছে হার মানতে হয় অখিলবাবুকে। মনের প্রাকৃতিক বিপর্যয় বুঝি এমনি করেই আসে। সোয়াতি অলোকের বিশ্বাস, ভালোবাসা বিসর্জন দিয়ে সে আজ অলোকের কাছে চরিত্রহীন, অসংযত একটা নারী। পাড়ায় পাড়ায় সোয়াতির শুধু এই অপবাদটাই নয়, সময়ের সঙ্গে সঙ্গে সোয়াতিকে যে মিনি নার্সিংহোমে ভর্তি হতে হয়েছে এমন খবরও পৌঁছে গিয়েছে অলোকের বাড়িতে। অলোক কলকাতা থেকে এসেছে গ্রামের বাড়িতে। কলকাতায় গ্রামের এক বন্ধু এই সমস্ত ঘটনা অলোককে জানালেও অলোক বিশ্বাস করতে পারেনি। বিশ্বাসটা হয়েছে ক্লাসমেট অখিলের সঙ্গে কথা বলেই। সন্ধ্যায় গ্রামের একটা লাইব্রেরিতে এক আড্ডায় সময় কাটছিল অলোক ও অখিলের এক নারী চরিত্রকে নিয়ে। নিজেদের জীবনের এক নতুন অভিজ্ঞতার কথা একান্তে বলতে গিয়ে শুভেন্দু সিনহার বাড়ির ঘটনাটিও বেরিয়ে আসে।
বাড়ি এসে সারা রাত ঘুমোতে পারেনি অলোক। কেমন যেন আকাশ ভেঙে পড়েছে মাথার ওপর। তাহলে স্বাতী কি এতদিন শুধু শরীর পাবার জন্য অভিনয়ই করে গেল, নাকি শারীরিক যৌন উত্তপ্ততার আগুনে নেহাতি ঘটিয়ে ফেললো আকস্মিক একটা দুর্ঘটনা? যদি এটা আকস্মিক তার দুর্ঘটনায় হয়, তাহলে আমার দরজা স্বাতীর জন্য থাকলো খোলাই। আর যদি তা না হয়, তাহলে স্বাতীর সুন্দর জীবনের জন্য রইল ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। তখন বিকেল। মিথ্যাভাবে অলোকের নামে একটা বদনাম চাপিয়ে দিয়ে শুভেন্দুবাবু যে একটা অপপ্রচার করেছেন, তারই যোগ্য উত্তর দিতে অলোক গিয়েছিল শুভেন্দুবাবুর বাড়ি। স্বাতী যে বাড়িতেই আছে এটা বাড়ির কাছাকাছি থেকে দেখেও ফেলেছে অলোক। তাকে ডেকে কিছু কথা বলে নিজের মনের প্রশ্নটার উত্তরটাও জেনে নেবে, এটাই তার ইচ্ছে। তাই সোজাসুজি বাড়ির গেটে গিয়ে কড়া নাড়িয়ে ডাক দিল, স্বাতী, স্বাতী, গেট খোলো। আমি অলোক এসেছি তোমার কাছে কিছু শোনার জন্য। আমারও কিছু বলার আছে। কি হলো, দেরি করছো কেন? খোলো। নিশ্চয়ই লজ্জা পাচ্ছ, কিন্তু তুমি তো প্রকাশ করছো বাস্তবটাই। কাগজ ফুল তো ফুলদানিতেই থাকে। খেয়ে পড়ে সাধারণ বেঁচে থাকাদের নিয়ে সাহিত্যের বিস্তৃতি হয় না, বিস্তৃতি হয় তোমার মতো অসাধারণ বিশেষদের নিয়েই। তাই আজও তুমি আমার কাছে অনন্যই। তাই স্বাতী, লজ্জা না করে সাহস করে দরজার সামনে এসো। কিন্তু স্বাতী আসেনি অলোকের কাছে। রঙিন কাপড়ের আঁচলটায় ভিজে চোখটা মুছতে মুছতে স্বাতী নিজেকে বরং আরও লুকিয়ে রাখল লাগোয়া প্রতিবেশীর বাড়িতে। আসবেই বা কেমন করে? চারিত্রিক দুর্বলতা অলোকের কাছে তো প্রকাশ পাবেই। অলোকের কাছে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে বলবেই বা কি? পাশের জানালার ফাঁক দিয়ে বুঝি একটি অস্পষ্ট কাঁপা কণ্ঠস্বর যেন নিভৃত থেকে ভেসে এলো। অলোক, তোমার পবিত্র প্রেমের কাছে আমি হেরে গেছি। তোমার স্বাধীন ভালোবাসার মর্যাদা দিতে আমি পারিনি। আমি ক্লান্ত অলোক, আমাকে একটু একা থাকতে দাও। সময় গড়িয়ে যাচ্ছে। গেটের কাছে স্ট্যাচুর মতো স্বাতীর অপেক্ষায় দাঁড়িয়ে রইল অলোক। স্বাতী তখনও আসেনি। স্বাতী, তুমি ভালো থেকো, নিজেকে প্রস্ফুটিত করো, সুন্দর হও। আমি আসছি। জানালার ফাঁক দিয়ে স্বাতী অলোকের ফিরে যাওয়ার পথটার দিকে একরাশ অনুশোচনা নিয়ে ভিজে চোখেই তাকিয়ে রইল। যে ফুল না ফুমিতে ঝরে গেল আজ, অবুঝ মনের ভুলে হারালো সে সাজ। স্বপ্নেরা ডানা মেলেছিল আকাশে, বাস্তবের আঘাতে ভেঙে গেল শেষে। অলোকের প্রেম ছিল পবিত্র নদীর মতো, সাথীর মন হারালো মোহময় স্রোতে। ফুল করে হারালো জীবনের দিশা, লজ্জার বাঁধনে আজ নীরব ভাষা। পথের শেষে দাঁড়িয়ে অলোক একা, সাথীর ফিরে আসা নেই তো দেখা।